আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা স্থিতিবিদ্যার দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসটা তোমরা যারা করো নাই অবশ্যই প্রথমে আগে তোমরা আগের ক্লাসটা করবা, দেন পরবর্তীতে এসে এই ক্লাস 2টা করে নিবা, ঠিক আছে। এবং আমি যে টাইপগুলো শিখাই এই টাইপগুলো অবশ্যই তুমি কনসেপ্টগুলো এবং উদাহরণগুলো সহ তুমি নোট করে রাখবা, যাতে পরবর্তীতে তুমি ভর্তি পরীক্ষার আগে তুমি এগুলো রিভিশন দিয়ে যেতে পারো, ঠিক আছে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো টাইপ 4-এ আমরা কী কী নিয়ে আলোচনা করবো। এখানে দেখো টাইপ 4-এ আমরা লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত, ঠিক আছে। অর্থাৎ কীভাবে দেখো টাইপ 4 আমরা কী নিয়ে আলোচনা করবো এখানে, যে লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত। তো দেখো এখানে তোমাকে কনসেপ্ট এবং বেসিকগুলো কী কী শিখতে হবে। তো ধরো পি এবং কিউ বল দ্বয় আলফা কোণে ক্রিয়ারত, অর্থাৎ কি পি এবং কিউ দুটা বল যারা কি আলফা কোণে ক্রিয়ারিত হলে এবং পি ও কিউর স্থলে, অর্থাৎ কি ভাইয়া এই যে দুটা যে পি এবং কিউ দুটা যে বল ছিল এই দুটার স্থানে মানে পরিবর্তিত করার ফলে যদি পি প্রাইম এবং কিউ প্রাইম বল দ্বয় ক্রিয়া করলে যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে আমরা সূত্রটা কীভাবে লিখতে পারবো, যে পি বল ডিভাইডেড কি কিউ বল এবং পি প্রাইম বল ডিভাইডেড কিউ বল। তো এইটাকে যদি আমরা বাংলা কথায় হচ্ছে যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারবো, দেখো যে প্রথম বল ডিভাইডেড দ্বিতীয় বল প্রথম ক্ষেত্রে সমান কীভাবে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি প্রথম বল ডিভাইডেড দ্বিতীয় বল, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার কীভাবে মেন সূত্র। তো দেখো এটা হচ্ছে কীভাবে মেন সূত্র। তো এই সূত্র থেকে ভর্তি পরীক্ষাতে দেখা যায় অনেক সময় এমসিকিউ আসতে, দ্যাটস ওয়াই আমরা এখন এইটা থেকে যে এমসিকিউগুলো আসে সেইটা দেখব। এবং এখান থেকে দেখো আরও একটা শর্টকাট তোমাদেরকে জানতে হবে। সেইটা কি দেখো, আমরা যে পড়ছিলাম যে দুটো বল দেওয়া থাকবে, অর্থাৎ কি প্রথম বল এবং কি দ্বিতীয় বল, এবং এখানে ছিল কি প্রথম বল এবং দ্বিতীয় বল, ঠিক আছে। তো দেখো যে প্রথম বলকে যতগুণ বাড়ানো হয়, অর্থাৎ কি পিকে যতগুণ বাড়ানো হয় এবং দ্বিতীয় বলকে যদি ততগুণই বাড়ানো হয়, অর্থাৎ কি কিউকেও যদি ওই একই গুণে বাড়ানো হয়, সেক্ষেত্রে শর্টকাটটা কী হবে তুমি মনে রাখবে, যে লব্ধির দিক কী থাকবে, অপরিবর্তিত থাকবে। আমরা আসলে দিক বলতে কী বুঝাই, আমরা দিক বলতে কিন্তু বুঝি যে কোণ, অর্থাৎ কি কত অ্যাঙ্গেল ঘুরতেছে বা কত ডিগ্রি কোণ পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে যে প্রথম বলকে যতগুণ বাড়ানো হয়, যদি দ্বিতীয় বলকে যদি ততগুণই বাড়ানো হয়, সেক্ষেত্রে দিকটা কী থাকবে ভাইয়া, অপরিবর্তিত থাকবে। তো চলো এখান থেকে এই টাইপ থেকে আসা এমসিকিউগুলো এখন আমরা দেখে নিব। তো দেখো প্রথম প্রশ্নটা দেখো এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুলনা এবং যশোর বিশ্ববিদ্যালয় আসা একটা প্রশ্ন। দেখো এটা কি বলছে, যে পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের মান একই হারে বৃদ্ধি পায়, অর্থাৎ কি পিটাও যত হারে বৃদ্ধি পাচ্ছে কিউটাও কি ভাইয়া তত হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই যখন আমরা জানি কি যে দুইটা বলে যখন কি একই হারে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হয় না, কোণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কি লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না। দ্যাটস ওয়াই এখানে কি বলছে, লব্ধির দিক করলে তাদের লব্ধির দিক পরিবর্তন কোনটি, অর্থাৎ কি 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, আমরা জানি কি কোনো ধরনের পরিবর্তন হয় না। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কি ভাইয়া কোনোটাই নয়। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো যে কোনো বিন্দুতে পি ও 2p মানের দুটি বল ক্রিয়াশীল, ওকে, প্রথম বলটিকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলে তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে এবং পি এর মান কত, এটা কি বলতে বের করতে, পি এর মানটা বের করতে বলছে। দেখো এই প্রশ্ন কোথায় কোথায় আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 আসা, জিএসটিতে 21-22, আবার দেখো চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং দেখো অনেক জায়গায় কিন্তু প্রশ্নটা আসছে। তো দেখো এই প্রশ্নটা এখন আমরা সমাধান করবো, আমরা যে সূত্রটা শিখছিলাম ওই সূত্রটা দিয়েই সমাধান করব। আমরা কি শিখছিলাম, দেখো যে প্রথম বল অর্থাৎ কি পি ডিভাইডেড কত দ্বিতীয় বল টোয়াইস পি সমান কি শিখছিলাম। তারপর দেখো প্রথম বলটিকে দ্বিগুণ করছে, অর্থাৎ প্রথম বল কি ছিল পি ছিল, পিকে দ্বিগুণ করলে কি হবে 2p, এবং দ্বিতীয় বলকে 8 একক বৃদ্ধি করলো, অর্থাৎ কি 2p প্লাস কত ভাইয়া এখানে 8। তো দেখো তুমি এখানে এই পি আর এই পি কাটাকাটি করো, দেখছো এখানে কি থাকতেছে 1 ডিভাইডেড কত 2, এবং এখানে কি থাকতেছে দেখো 2p ডিভাইডেড এখানে কত 2p প্লাস 8। তো এইটাকে যদি তুমি এখন ক্যালকুলেশন করো, আমরা এটাকে কত লিখতে পারবো, দেখো 2 দুগুণে কত 4p প্লাস এখানে থাকতেছে কত 2p প্লাস কত এখানে 8। তো এটাকে যদি তুমি এই পাশে পার করো, দেখো এটাকে যখন তুমি এই পাশে পার করবে কত হচ্ছে, দেখো 4p বিয়োগ 2p, দ্যাটস হচ্ছে কত 2p, আর এখানে থাকতেছে কত 8, অর্থাৎ আমরা p সমান কি লিখতে পারি 8/2, দ্যাটস ওয়াই পি সমান হচ্ছে কত, দেখো এখানে 4, দেখছো এখানে পি এর মান হচ্ছে কত ভাইয়া 4। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে একটা প্রশ্ন। এবং তারপরে দেখো আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করবো। এখানে দেখো টাইপ 5-এ আমরা কী নিয়ে আলোচনা করবো সেটাকে প্রথমে দেখো, যে তিনটি সমবিন্দু বল, অর্থাৎ কি তিনটি সমবিন্দু বল সাম্য অবস্থা সৃষ্টি করে, অর্থাৎ তিনটা বল থাকবে এবং তারা যদি সাম্য অবস্থা সৃষ্টি করে তাহলে বল তৈরি অন্তর্গত কোণ নির্ণয় সংক্রান্ত। অর্থাৎ দেখো এই যে টাইপটা আছে এইটা মূলত হচ্ছে কি বলের সাইন সূত্রের প্রয়োগ, বাট আমরা আসলে বলের সাইন সূত্রটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, কিন্তু
কিন্তু আমরা যে ভেক্টরের যে টাইপ 1-এর যে কনসেপ্টগুলো শিখছিলাম সেটা দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করে দেখি। দেখো এই প্রশ্নটা দেখো কত জায়গায় আসছে। দেখো এখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো এই প্রশ্নটা কতগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে। ঠিক আছে, তার মানে এইটা দেখো, এগুলো আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই এমসিকিউগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতে পারবে কার মাধ্যমে এবং এটা কিসের মাধ্যমে সেটাই দেখানোর জন্য কিন্তু আমি এগুলো এখানে লিখে রাখি। এই যে এখানে আমি সালগুলো রেখে রাখছি, এত সালে এই প্রশ্নগুলো ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছিল। ঠিক আছে, তো চলো এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। দেখো কি বলছে যে 2√5 এবং 3 মানে 3টি বল, অর্থাৎ কি 3টা বল কিন্তু এটা। ঠিক আছে, কোনো এক বিন্দুতে ক্রিয়ারত ভালো এরা পরস্পর ভারসাম্য সৃষ্টি করলে প্রথম দুটি বল, অর্থাৎ কি এই যে প্রথম বল দ্বিতীয় বলের মধ্যবর্তী কোণ কত। অর্থাৎ তুমি এই অঙ্কটা প্রথমটা আমি বুঝাবো এবং বাকিগুলো বুঝাবো না। যখন বলবে কি দেখো যে 3টা জিনিস যখন সাম্য অবস্থায় থাকবে এবং যে দুটোর কথা বলবে, অর্থাৎ ওই দুটোর তুমি যদি দুটো ভেক্টর ধরো এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি ভাইয়া লব্ধির মান। তার মানে কি এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে কি আর, এবং সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে কি শুধুমাত্র আলফাটা বের করতে হবে। এইভাবেই প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন কিন্তু কখনো কখনো থাকতে পারে যে প্রথম এবং তৃতীয় দুটো বল এই প্রথমটা যদি তৃতীয়টা যদি বল হয় সেক্ষেত্রে লব্ধি কত 3, এবং প্রথমটা এবং দ্বিতীয়টা যদি কি হয় বল হয় সেক্ষেত্রে লব্ধি কত 3। আবার দেখো যদি প্রথমটা দ্বিতীয়টা এবং তৃতীয়টা যদি বল হয় সেক্ষেত্রে লব্ধি কত 2। এইভাবে তোমাকে ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো তো এখন আমরা অঙ্কটা সমাধান করব। দেখো এখানে প্রথম এবং দ্বিতীয় বল বলছে, দ্যাটস আমরা কি করবো দেখো r² অর্থাৎ কত 9 সমান 2 দুগুণে কত 4 প্লাস হচ্ছে এখানে কত 5 প্লাস 2pq, দ্যাটস হচ্ছে কত 2 দুগুণে কত 4 √5, আর এখানে থাকবে কত দেখো cos আলফা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত লিখতে পারবো দেখো এখানে cos আলফা সমান আমরা লিখতে পারবো 9 বিয়োগ 4 5 9, অর্থাৎ কত 9 বিয়োগ 9 ডিভাইডেড হচ্ছে এখানে কত √5। এইটা দেখো 9 বিয়োগ 9 মানে কত হচ্ছে 0, আর উপরে যদি 0 থাকে এটা মানে হচ্ছে কত ভাইয়া 0। যদি 0 হয় তাহলে cos আলফা এর কত ডিগ্রি মান হচ্ছে 0, আমরা জানি আলফা cos কত ডিগ্রি মান 0, এটা হচ্ছে কত 90 ডিগ্রি মান 0। দ্যাটস এখানে অ্যান্সার হবে আলফা সমান কত হবে 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো আরও কিছু এমসিকিউ এখানে দেখবো আমরা। দেখো কি বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত 3টি সমান বল সাম্য অবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ কত। এটা আমরা দেখো আমরা যদি সাম্য অবস্থা সৃষ্টি করে কয়টা বল 3টা বল, এটা আমরা জানি কত প্রত্যেকটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে 120 ডিগ্রি করে কোণ থাকে, কত ডিগ্রি কোণ থাকে 120 ডিগ্রি কোণ থাকে। এটা তুমি কিন্তু আরেকটাভাবে মনে রাখতে পারো। দেখো আমরা জানি কি এই কোয়াড্রেন্টের মান হচ্ছে কত 360 ডিগ্রি, এবং এই 360 ডিগ্রি তোমাকে কত দ্বারা ভাগ করতে হচ্ছে দেখো 3টা বল দ্বারা, অর্থাৎ তুমি 3 লেখো এখানে 3 বারং কত হয় 36, এবং এখানে একটা শূন্য ছিল, দ্যাটস এখানে অ্যান্সার হবে কত ভাইয়া 120 ডিগ্রি কত অ্যান্সার। তারপর দেখো সদৃশ এবং বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সংক্রান্ত নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আমরা বেসিকগুলো দেখবো এবং বেসিকগুলো দেখার পরে এখান থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো দেখে নিব। ঠিক আছে, তো দেখো সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল, এখান থেকে তোমাকে কিছু বেসিক দেখতে হবে। তুমি যদি এই বেসিকগুলো জানো তাহলে তুমি এইখান থেকে আসা যতগুলো প্রশ্ন থাক না কেন, এখান থেকে আসা যে ধরনের প্রশ্ন দেখ না কেন তুমি এগুলো সমাধান করতে পারবা। ঠিক আছে, তো দেখো সদৃশ সমান্তরাল বল বিসদৃশ সমান্তরাল বল। দেখো এখানে কি বলছে, সদৃশ সমান্তরাল বল কি লব্ধির সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে কি হবে দেখো যে লব্ধির মান বল দ্বয়ের যোগফলের সমান, এবং বিসদৃশ বলের সময় কি হবে এদের লব্ধির মানটা কি হবে বিয়োগফলের সমান। তারপরে দেখো লব্ধির ক্রিয়াবিন্দু বল দ্বয়ের সংযোগ রেখাংশের মাঝে থাকে, অর্থাৎ কি অন্তর্বিভক্ত করে, এবং এইটা কি করে সংযোগ রেখাংশের বাইরে অবস্থান করে, অর্থাৎ এটা কি করে বহির্বিভক্ত করে, কখন বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। ঠিক আছে, এবং লব্ধি বড় বলের দিকে চেপে থাকে, অর্থাৎ কি লব্ধিটা কি থাকে ভাইয়া এখানে দেখো সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বড় বলের দিকে কি থাকে চেপে থাকে। দেখো আমি এখানে কিন্তু লিখে রাখছি এমসিকিউ, অর্থাৎ কি এটা একটা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো যে লব্ধির বড় বলের দিকে পাশে বাহিরে অবস্থান করে, এটা কি ছিল বড় বলের দিকে অবস্থান করে, এটা কিন্তু বড় বলেরই কি কোথায় অবস্থান করে পাশে অবস্থান করে। তো দেখো এটা কিন্তু আমি চিত্র আকারে এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো এ এবং বি দুইটা যদি বল হয় এটা হচ্ছে কত 10 নিউটন এবং এটা হচ্ছে কত 5 নিউটন। আমরা কি বলছিলাম যে বড় যে বলটা থাকবে লব্ধিটা সেই বলের কাছাকাছি থাকবে। দেখো এখানে এই সিটা হচ্ছে কি ভাই লব্ধি, দ্যাটস এখানে কি এ এর কাছাকাছি আছে, এবং এই লব্ধির যোগফলের সমানটা হচ্ছে কি, অর্থাৎ কি দুইটা যে বল দেওয়া থাকবে ওই দুইটা বলের যোগফলে হচ্ছে কি লব্ধি, দ্যাটস এখানে কিন্তু যোগফল দেখানো হচ্ছে। এবং আরেকটা এখানে কি বলছিলাম যে দুইটা বল দেওয়া থাকবে বড় বলের পাশে, অর্থাৎ এই যে এখানে কিন্তু 10 নিউটনটা বড় এবং এর পাশে হচ্ছে কি তোমার লব্ধিটা অবস্থান করতেছে, এবং লব্ধিটা কিসের সমান হয় বিয়োগফলের সমান হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এবং এখান থেকে আরও কিছু সূত্র দেখতে হবে আমাদের। দেখো এখান থেকে সদৃশ সমান্তরাল এবং বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে সূত্র কি একই, অর্থাৎ কি যে কোনো একটি বল তুমি কীভাবে এই সূত্রটা লিখবে কীভাবে দেখো যে কোনো একটি
গুণন বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অপর একটি বল থেকে লব্ধির দূরত্ব, অর্থাৎ কি বল থেকে লব্ধির দূরত্ব। দেখো এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সমাধান করার মাধ্যমে আমরা বেসিকটা সম্পূর্ণরূপে শিখে নিব। দেখো এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে, দেখো জাহাঙ্গীরনগরে 19-20 আসা প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং ফার্স্টে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে যে 15 নিউটন। দেখো এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে তোমাকে প্রথমে আগে চিত্রটা অঙ্কন করে নিতে হবে। তুমি যদি চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে তুমি অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবা। দেখো কি বলতেছে যে 15 নিউটন এবং 10 নিউটন দুটি সদৃশ সমান্তরাল বল 5 মিটার লম্বা হালকা রডের দুই প্রান্তে কার্যকর হলে, অর্থাৎ কেমন বল, সদৃশ সমান্তরাল বল। তো তুমি এখানে চিত্রটা কল্পনা করো, এখানে দেখো একটা কত নিউটন বল, একটা 15 নিউটন বল, অর্থাৎ কত 15 নিউটন বল, আর একটা হচ্ছে এখানে দেখো কত 10 নিউটন বল কি করতেছে, একটা রডের সাথে কার্যকর আছে এবং সম্পূর্ণ রডের দৈর্ঘ্য কত, এখানে দেখো এটা হচ্ছে কত 5 মিটার। এবং কি বলতেছে দেখো কার্যকর হলে বৃহত্তম বল থেকে লব্ধি কত দূর অবস্থান করতে হবে, বৃহত্তম বল, অর্থাৎ বৃহত্তম বল হচ্ছে এখানে কত 15 এবং লব্ধিটা এখানে কত থাকবে, লব্ধি ধরো এখানে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে তোমার কি সি বিন্দু, এবং এখানে দেখো দুটোর যোগফল হচ্ছে কত, এখানে দেখো 10 আর 5, এখানে আমরা একবার লিখবো, এখানে দেখো 25 এবং এটা সি। তো দেখো এখানে কি বলছে, এই যে এটা যে আছে এবং এ এবং সি এর যে মধ্যবর্তী দূরত্বটা এইটাই কিন্তু বের করতে বলছে তোমাকে প্রশ্নে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে কি এক্স। দেখো সম্পূর্ণটা ছিল কি 5 এবং এইটুকু যদি এক্স হয় তাহলে এইটুকের মান কত, অর্থাৎ কি বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত 5 বিয়োগ এক্স। ঠিক আছে, তো এখন দেখো আমরা এইটা সমাধান করব। তো এটাকে আমরা কীভাবে লিখবো, আমি কিন্তু বলছিলাম যে কোনো একটা সূত্রটা লেখার নিয়ম হচ্ছে কি যে কোনো একটি, এই যে এখানে দেখো যে কোনো একটি বল, অর্থাৎ দেখো যে কোনো একটি বল বলতে কী বোঝানো হচ্ছে, আমরা এখানে লিখবো কোনটা 15, যে কোনো একটি বল এবং বল থেকে লব্ধির মধ্যবর্তী দূরত্ব, বল কি এ এবং এই লব্ধির মধ্যবর্তী দূরত্ব কোনটা সি, এদের মধ্যবর্তী দূরত্ব কত এক্স, সমান যে কোনো একটি বল অর্থাৎ 10 এবং ওই বল এবং লব্ধির মধ্যবর্তী দূরত্ব কত 5 বিয়োগ এক্স। ঠিক আছে, দেখো সূত্রটা আমাদের কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, আমরা কিন্তু এইভাবে কনসেপ্ট আকারে বুঝে নিতে পারলে সূত্রটা কিন্তু আমরা খুব সহজেই লিখে নিতে পারবো। তো দেখো আমরা এখানে কী করবো, এখানে দেখো 15x এইটা ছিল, এখানে কত হবে দেখো 15x এবং এখানে দেখো হচ্ছে কত, দেখো 5 10 50 আর এখানে 5 10 50 এবং এখানে হচ্ছে কত 50 এবং 10 1 10x এবং এটা সমান আমরা কি লিখতে পারবো, দেখো সমান এই 10টাকে যদি আমরা এই পাশে পার করি তাহলে আমরা লিখতে পারবো এখানে 25x আর এখানে থাকতেছে কত দেখো 50, দেখতে আমরা x সমান কত পাচ্ছি, এখানে দেখো 25 বিয়োগ কত 50 বিয়োগ হচ্ছে কত 25, এক্স এর মান কত বের হচ্ছে দেখো 2, অর্থাৎ কত দেখো এক্স এর মান হবে কত 2, অর্থাৎ 2 মিটার দূরে হচ্ছে তোমার কী করবে ভাইয়া, লব্ধিটা মানে বড় বল থেকে লব্ধিটা কত মিটার দূরে অবস্থান করবে, 2 মিটার দূরে অবস্থান করবে। ঠিক আছে, তো দেখো এরকম এখান থেকে সদৃশ সমান্তরাল বল থেকে দেখো আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে বা বিসদৃশ সমান্তরাল বল থেকে যে কোনোভাবে প্রশ্ন দিতে পারে। তুমি যদি বেসিকগুলো বুঝে থাকো অবশ্যই তুমি এখান থেকে আসা যে কোনো প্রশ্নই সমাধান করতে পারবা। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে কি বলছে যে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ কি এই টপিকটা হচ্ছে তোমাকে বিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এখানে আমি কিছু নোট আকারে কনসেপ্ট লিখে রাখছি। দেখো যে সমবাহু ত্রিভুজের 3টি বাহু বরাবর, অর্থাৎ জানি কি আমরা সমবাহু ত্রিভুজটা হচ্ছে কেমন, দেখো এরকম, এই সমবাহু ত্রিভুজের 3টি বাহু বরাবর, অর্থাৎ কি একটা ধরো এরকম আর একটা এরকম ধরো, অর্থাৎ কি সমবাহু ত্রিভুজে যদি 3টা বাহু আছে, এই 3টা বাহু বরাবর যদি তোমার কি হয় 3টি বল ক্রিয়া করলে প্রতি বলের মধ্যবর্তী দূরত্ব হয় কত 120 ডিগ্রি। এবং এটা কেমনে হয় আমি কিন্তু সেটা একটা প্রশ্ন সমাধান করে সেটা তোমাদের দেখাইছি। তো দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা বল এদিকে ক্রিয়া করে, একটা এদিকে একটা এদিকে, সেই ক্ষেত্রে তোমাদের মধ্যবর্তী কোণ সবগুলোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়। এবং এখানে দেখো সাধারণ অন্তরটা হচ্ছে কত 3, এবং এখানে দেখো আমি নোট আকারে কিছু একটা লিখে রাখছি। দেখো 3টি বল 120 ডিগ্রি কোণে থাকলে, অর্থাৎ কি ধরো 3টা বল সাম্য অবস্থায় আছে এবং তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে এবং তারা যদি সমান্তর ধারা বজায় রাখে, সেই ক্ষেত্রে লব্ধি আর এর মানটা হবে কি সাধারণ অন্তর ইনটু √3। এইটা হচ্ছে কি একটা শর্টকাট, এটা কি একটা শর্টকাট। ঠিক আছে, এই শর্টকাটটা যদি তুমি মনে রাখো দেখবে তুমি অনেক বড় বড় অঙ্ক তুমি ইজিলি পারতেছো। দ্যাটস তুমি কী করতে হবে, তোমাকে এই শর্টকাটটা অবশ্যই মুখস্থ করে নিতে হবে। কেমনে মুখস্থ করবা, যে যদি 3টি বল সাম্য অবস্থায় থাকে এবং কোণ যদি 120 ডিগ্রি থাকে এবং তা যদি সমান্তরাল ধারে থাকে, সেক্ষেত্রে লব্ধি আর এর মানটা হবে কি সাধারণ অন্তর ইনটু √3। ঠিক আছে, তো দেখো আমরা এখন এমসিকিউটা প্র্যাকটিস করবো। এমসিকিউ প্র্যাকটিস করলে তুমি এটা সহজেই বুঝতে পারবা। তো দেখো এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এগ্রি, হাজিদানে, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইটিসি, অর্থাৎ কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। তো দেখো এই প্রশ্নটা কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুদ্বয় সমান্তরালে একই ক্রমে বিন্দু, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তোমার কত ভাই 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। ঠিক আছে, এবং দেখো 6 4 10 এটা কি ভাই দেখো সমান্তর ধারায় কিন্তু আছে। দেখো এখানে এদের সাধারণ অন্তর কত দেখো, অর্থাৎ দেখো 10 বিয়োগ
10 বিয়োগ 6 অর্থাৎ কত 4 এবং 14 বিয়োগ 10 অর্থাৎ কত 4। সাধারণ অন্তর হচ্ছে এখানে কত 4। আমরা জানি সাধারণ অন্তর ইন্টু √3, দ্যাটস এখানে 4 ইন্টু √3। এইটা এখানে তার লব্ধির মান হবে কত 4 ইন্টু √3। এটাই কত ভাইয়া এখানে অ্যান্সার। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো আমরা টাইপ 8 আমরা কৃষি বলতে সাম্য অবস্থায় লামির উপপাদ্য, অর্থাৎ দেখো সাম্য অবস্থায় কি লামির উপপাদ্য প্রয়োগটা এখন দেখবো। এইটাই হচ্ছে দেখো এই অধ্যায়ের শেষ টপিক। তো দেখো এই অধ্যায়ে তোমার এখান থেকে তোমাকে কী কী জানতে হবে। ধরো এটা কি একটা কোঅর্ডিনেট, এখানে ধরো কোনো একটা বস্তু আছে এবং এই বস্তু ধরো তোমাকে ছাদের সাথে যে কোনো একটা কোণ দেওয়া থাকতে পারে, অর্থাৎ কি একটা টি একটা কোণ এবং এখানে একটা আরেকটা কোণ দেওয়া থাকতে পারে। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এবং এইটা যদি ডাব্লুটা যদি নিচের দিকে ক্রিয়া করে সেই ক্ষেত্রে তোমাকে টান এখান থেকে বের করতে বলতে পারে, অর্থাৎ কি T1ও তোমাকে বের করতে বলতে পারে, T2টাও তোমাকে এখানে বের করতে বলতে পারে। এখান থেকে তোমাকে জাস্ট এরকম মনে রাখতে হবে যে এইখানে যে কোণটা দেওয়া থাকে এবং এইখানে যে কোণটা দেওয়া থাকে, অর্থাৎ তোমাকে যদি দেওয়ালের সাথে কোণ দেওয়া থাকে, অর্থাৎ এইখানে যদি দেওয়ালের সাথে কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে আলফা এবং বিটার কোণটা বের করে নিতে হবে, দেন তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এবং এটা তুমি কেমনে বের করবে, যদি এই কোণটা দেওয়া থাকে আমরা জানি কি এটা হচ্ছে কত 90 ডিগ্রি, অর্থাৎ তুমি 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে তুমি এটা পাচ্ছ, এবং এখানে যেটা থাকবে অর্থাৎ 90 ডিগ্রি থেকে তুমি যদি এই কোণটা বিয়োগ করো তাহলে তুমি কি বিটা কোণটা পাচ্ছ। এবং এটা শর্টকাট এখান থেকে তুমি কোন শর্টকাটের মাধ্যমে বের করতে পারবে সেটা হচ্ছে এখানে এটা দেখো যে কোনো একটা টান, অর্থাৎ কি T1 হতে পারে T2 হতে পারে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে ডাব্লু সাইন গুণন অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ যখন তুমি T1টা বের করবা অর্থাৎ কি তোমাকে যখন তুমি T1টা বের করো তখন কি তোমাকে এই অ্যাঙ্গেলটা নিতে হবে, আর নিচে হচ্ছে তোমার কি সাইন টোটাল অ্যাঙ্গেল, অর্থাৎ কি এইটা এবং এইটা দুইটার যোগফল হবে কি নিচে। তারপরে দেখো যদি তুমি T2 বের করতে চাও সেক্ষেত্রে তুমি যদি T2 নাও, T2 হচ্ছে কি অর্থাৎ অপোজিট অ্যাঙ্গেল, তার মানে কি তোমাকে T1 এর অ্যাঙ্গেলটা নিতে হবে এইখানে, এবং ডাব্লু সাইন অপোজিট অ্যাঙ্গেল ডিভাইডেড কি সাইন টোটাল, অর্থাৎ কি দুইটারই যোগফল নিচে। তো দেখো আমরা একটা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে এটা ভালোভাবে বুঝে নিতে পারবো। তো দেখো প্রশ্নটা কি বলছে, দেখো একটা কোশ্চেন দেখো, এত নিউটন ওজনের অর্থাৎ 125 নিউটন ওজনের গোলককে ছাদের দুই প্রান্তের সাথে বাঁধা একটি দড়ির মধ্যে বাঁধা আছে, দড়ির দুই প্রান্তে ছাদের সাথে এত ডিগ্রি, অর্থাৎ কি দেখো কোনটা কিন্তু কার সাথে আছে, ছাদের সাথে কোণ দেওয়া আছে, অর্থাৎ একটা আছে কত 37 ডিগ্রি আর একটা কত 53 ডিগ্রি, এবং আমরা জানি এই কোণটা হচ্ছে কত ভাইয়া 90 ডিগ্রি। তো যদি তুমি 90 ডিগ্রি থেকে 37 ডিগ্রিটা বিয়োগ করো তখন এখানে তুমি কত ডিগ্রি পাচ্ছ 53 ডিগ্রি, এবং এখানে তুমি 90 ডিগ্রি থেকে যদি 53 ডিগ্রি বিয়োগ করো সেক্ষেত্রে তুমি কত পাচ্ছ 37 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু আলফার মানটা হচ্ছে কত ভাইয়া 53 ডিগ্রি এবং এটা হচ্ছে বিটার মানটা হচ্ছে কত 37 ডিগ্রি। তুমি এখানে তোমাকে আলফা বিটা মনে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি জানো কি শর্টকাটটা হচ্ছে কি যে T1, যখন তুমি T1টা বের করবে তোমার এখানে হচ্ছে কি ডাব্লু, অর্থাৎ কি ডাব্লু সাইন অপোজিট অ্যাঙ্গেল, তো যখন তুমি T1টা বের করতেছো এটা কি T1 এবং অপোজিট অ্যাঙ্গেল তোমার কি হবে T2টা, অর্থাৎ এখানে অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে কত 37 ডিগ্রি, অর্থাৎ দেখো 125 ইন্টু সাইন 37 ডিগ্রি এবং নিচে হবে কি সাইন টোটাল। তো এইটা তো তুমি এখন ক্যালকুলেশন করো, দেখো এখানে হচ্ছে কত দেখো সাইন 90 ডিগ্রি, অর্থাৎ কত এখানে 125 ডিগ্রি গুণ হচ্ছে কত সাইন 37 ডিগ্রি, আর নিচে সাইন হচ্ছে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে কত 1, এবং এইটা যে তুমি ভ্যালুটা পাবা এইটাই হবে কি এখানে অ্যান্সার। এবং এখানে দেখো পরবর্তীতে T2, আমরা জানি কি T2 হচ্ছে কি ডাব্লু গুণন সাইন অপোজিট অ্যাঙ্গেল, যখন তুমি T2 নিচ্ছো তখন অপোজিট অ্যাঙ্গেল হবে কোনটা, এই যে এইটা। ঠিক আছে, তো এইটা যদি হয় তাহলে কত 53 ডিগ্রি এবং নিচে হচ্ছে কি দুইটার যোগফল সাইন কি টোটাল দুইটার যোগফল। তো এইটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই কি ভাই এখানে অ্যান্সার। তোমাকে যা শুধু এইখানে মনে রাখতে হবে এইটা যে প্রশ্নে তোমাকে দেওয়ালের সাথে কোণ দেওয়া থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে দেওয়ালের সাথে যে কোণ দেওয়া থাকবে সেটা নিয়ে ক্যালকুলেশন করা যাবে না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে বস্তুর সাথে যে কোণটা দেওয়া থাকবে সেটা নিয়ে, অর্থাৎ দেওয়ালের সাথে কোণ থাকলে তোমাকে এই কোণটা বের করে নিতে হবে। তুমি কেমনে বের করবে, এখানে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলেই তুমি এই কোণটা সহজেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হবে। তো দেখো এর মাধ্যমে আমরা স্থিতিবিদ্যা ক্লাসটা শেষ করে নিলাম, দ্বিতীয় ক্লাসটা শেষ করলাম। দেখো এর আগে যারা প্রথম ক্লাসটা করো নাই তোমরা আগে প্রথম ক্লাসটা করবা এবং পরবর্তীতে এসে দ্বিতীয় ক্লাসটা করবা। ঠিক আছে, তো দেখো আমি যে টাইপগুলো শিখেছি ইনশাল্লাহ এই টাইপের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তুমি যদি এই টাইপগুলো সুন্দরভাবে বুঝে থাকো অবশ্যই এই অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন আসবে তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। ঠিক আছে, এবং তুমি অবশ্যই আমি যে টাইপগুলো শিখেছি অবশ্যই টাইপগুলোর কনসেপ্ট এবং যে এমসিকিউগুলো প্র্যাকটিস করাইছি সেগুলো তুমি অবশ্যই নোট করে রাখবা। ধন্যবাদ সবাইকে। তো ফাইনালি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যদি এরকম নিয়মিত শর্টকাট ভিডিও পেতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা, এবং তুমি যদি ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই তুমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই ফলো লাইক কমেন্ট করবা, কারণ তোমাদের এক একটা লাইক এক একটা ফলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।